আপনি কি এমন একটি মডিউল খুঁজছেন যা ওয়াইফাই, ব্লুটুথ, এআই আর হাই পারফরম্যান্স সব একসাথে পাওয়া যায়? তাইলে পরিচয় হন ESP32-S3 WROOM-1 N16R8 এর সাথে। কথায় আছে না, যার নাম বড় তার গুণও বড়, ঠিক তেমনি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এর ফিচার, ব্যবহার আর কেন এই মডিউলটা আপনার প্রজেক্টের গেম চেঞ্জ হতে পারে। ভিডিওটা তুলনামূলক একটু বড়, তাই পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ আমি কথা দিতে পারি আপনারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন এই মডিউল সম্পর্কে যা অন্য কোথাও নেই। ESP32-S3 WROOM-1 N16R8 হলো এক্সপ্রেসিভ-এর সর্বশেষ ESP32S সিরিজ এর একটি হাই পারফরম্যান্স ওয়াইফাই ও ব্লুটুথ এলই মডিউল। এখানে N16R8 এর কিন্তু একটা মানে আছে। N16 হচ্ছে আপনার 16 মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং R8 হচ্ছে 8 মেগাবাইট PSRAM। PSRAM হচ্ছে সুডো স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা অনেকটা DRAM এর মতো হয়ে থাকে। এতে এত বড় মেমোরি থাকায় এআই, ইমেজ প্রসেসিং, স্পিচ রিকগনিশন ও জটিল IoT প্রজেক্টে অসাধারণ পারফর্ম করে। এর হার্ডওয়্যার স্পেসিফিকেশনের কথা যদি বলি, এখানে প্রসেসর হিসেবে রয়েছে ডুয়েল কোর এক্সটেন্সা LX7 240 MHz এর একটি প্রসেসর। ইনস্ট্রাকশন সেট করতে পারে 32 বিট। ফ্ল্যাশ মেমোরি হিসেবে রয়েছে 16 মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি যা কোয়াড SPI। র্যামের মধ্যে রয়েছে 8 মেগাবাইট PSRAM যা অক্টাল SPI। ওয়াইফাই রয়েছে 802.11 BGN 2.4 GHz ও HD14। 802.11 BGN অর্থ যদি আপনারা না বুঝে থাকেন, এটা আমি ক্লিয়ার করে দিই। BGN হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড যা ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তৈরি করেছে। এটি প্রতিটি অক্ষর আলাদা ভার্সন ও স্পেসিফিকেশনকে বোঝায়। যেমন বি ভার্সন হচ্ছে পুরানো স্ট্যান্ডার্ড, স্পিড সর্বোচ্চ আপনি পাবেন 11 Mbps, ফ্রিকোয়েন্সি 2.4 GHz, ভালো রেঞ্জ কিন্তু কম স্পিড পাওয়া যায়। জি হচ্ছে বি থেকে একটু উন্নত ও দ্রুত, এতে সর্বোচ্চ স্পিড পাওয়া যায় 54 Mbps আর ফ্রিকোয়েন্সি সেম 2.4 GHz। এটি বি এর সাথে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল। আর এন হচ্ছে সবচেয়ে উন্নত আর সবচেয়ে বহুল ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড। স্পিড আপনি সর্বোচ্চ পাবেন 150 Mbps আর ফ্রিকোয়েন্সি সেম 2.4 GHz, কখনো কখনো আবার 5 GHz পর্যন্ত সাপোর্ট করে। রেঞ্জ এবং স্পিড দুটিই ভালো। তো ESP32S3-তে এই তিনটি স্ট্যান্ডার্ডই সাপোর্ট করে, তাই পুরনো থেকে নতুন সব ওয়াইফাই নেটওয়ার্কেই কাজ করতে পারবেন একদম স্মুথলি। শেষে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, HD14 এরও একটা মানে রয়েছে। HD14 হচ্ছে আপনার হাই থ্রোটপুট 14 MHz। এটি মূলত ওয়াইফাই চ্যানেলের ব্যান্ডউইথকে বোঝায়। সাধারণত ওয়াইফাই চ্যানেলে 20 MHz ব্যান্ডউইথ থাকে, কিন্তু এটাতে রয়েছে আপনার HD14 মানে প্রায় 40 MHz ব্যান্ডউইথ পাবেন, যার ফলে আপনার ডাটা ট্রান্সফার স্পিড প্রায় দ্বিগুণ হয়ে যাবে। একটু যদি সহজ উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। 20 MHz ব্যান্ডউইথে আপনারা প্রায় 72 Mbps ডাটা ট্রান্সফার করতে পারবেন, সেখানে 40 MHz ব্যান্ডউইথে আপনারা পাচ্ছেন 150 Mbps স্পিডের ডাটা ট্রান্সফার। তবে চ্যানেল বেশি হলে ইন্টারফারেন্স বেশি হতে পারে। ব্লুটুথ হিসেবে রয়েছে ব্লুটুথ 5.0 LE প্লাস ম্যাশ। এর জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন রয়েছে প্রায় 36টি এবং মাল্টিফাংশন পিন হিসেবে এটি কাজ করে। ইন্টারফেস হিসেবে রয়েছে SPI, I2C, I2S, UART, PWM, CAN, RTN, ADC, DAC, USB, OTG। ADC সাপোর্ট করে প্রায় 12 বিট রেজুলেশনে। আর এর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট থেকে 3.6 ভোল্ট পর্যন্ত। এর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এদের আলট্রা লো পাওয়ার মোড সাপোর্ট করে, যার জন্য আপনার পাওয়ার কনজাম্পশন অনেকটাই কমে যাবে। এর কি ফিচার্সগুলো যদি আমি একটু উল্লেখ করি, এআই অ্যাক্সেলারেশন। এর ভিতরে রয়েছে ভেক্টর ইনস্ট্রাকশন যা এআই মডেল চালানোর জন্য অপটিমাইজ। হাই মেমোরি ক্যাপাসিটি হয় এতে বড় ডাটা বা ইমেজ ফাইল ইজিলি হ্যান্ডেল করতে পারে। USB OTG সাপোর্ট করে, যা সরাসরি USB ডিভাইস হিসেবে কাজ করতে পারে প্রোগ্রাম ও ডাটা ট্রান্সফারের জন্য। সিকিউরিটি হিসেবে রয়েছে হার্ডওয়্যার ইনক্রিপশন, সিকিউর লক আর ফ্ল্যাশ ইনক্রিপশন। এই মডেলে যা করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পিচ রিকগনিশন, ফেস ডিটেকশন, অবজেক্ট রিকগনিশন, সুইচ সেন্সর অটোমেশন, ডাটা লগিং, মেশিন কন্ট্রোল, ফ্যাক্টরি মনিটরিং সিস্টেম, আরও অনেক ধরনের প্রজেক্ট। এই মডিউলটির আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এর GPIOগুলো ম্যাট্রিক্স, অর্থাৎ এর ইন্টারফেসগুলো আপনি কোড বা কনফিগারেশনের মাধ্যমে যে কোনো উপযুক্ত GPIO পিনে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটাকে বলা হয় রিম্যাপিং। হ্যাঁ, আপনি কিন্তু সব ইন্টারফেসে ব্যবহার করতে পারবেন না, এটা আমি একটু সংক্ষেপে বলে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কোন কোন ইন্টারফেসে আপনারা রিম্যাপিং করতে পারবেন। SPI 2 এবং SPI 3, I2C, I2S, UART, PWM, CAN, RMT,
ADC1 এবং ADC2। এই সবগুলোকে আপনি প্রোগ্রামের মাধ্যমে কনফিগার করে রিম্যাপিং করতে পারবেন। কিন্তু SPI, USB OTG অথবা সিরিয়াল JTAG এবং ADC পিন ফিক্সড করা, অর্থাৎ আপনি চাইলেও যে কোনো GPIO-তে আপনি এটাকে রিম্যাপিং করতে পারবেন না। এছাড়াও এর সিরিয়াল কমিউনিকেশন অর্থাৎ RxDS এটাকেও আপনি রিম্যাপ করে ব্যবহার করতে পারবেন। ইন্টারফেসিং পিনগুলোর কাজগুলো আসলে কি এটা জানা খুবই দরকার। তো আমি যদি একদম সংক্ষেপে বলি প্রত্যেকটা ইন্টারফেসিং পিন সম্পর্কে, তাইলে SPI হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এর কাজ হচ্ছে দ্রুত ডাটা আদান প্রদান করার জন্য সেন্সর, ডিসপ্লে, মেমোরি ইত্যাদির সাথে যোগাযোগ করতে এই পিনটি ব্যবহার করা হয়। I2C হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এই ডিভাইসটির কাজ হচ্ছে কম তারে অনেকগুলো ডিভাইস সংযোগ করার প্রোটোকল। উদাহরণ হচ্ছে টেম্পারেচার সেন্সর, LCD ডিসপ্লে, RTC অর্থাৎ রিয়েল টাইম ক্লক সেটা। I2S হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্টারচিপ সাউন্ড। এর কাজ হচ্ছে অডিও ডাটা ট্রান্সফার ও রিসিভ করার জন্য, যেমন মাইক্রোফোন মডিউল, ADC চিপ ও অডিও কোডেড। UART হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাইজ রিসিভার অ্যান্ড ট্রান্সফার। কাজ হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের জন্য অর্থাৎ RxDX। উদাহরণস্বরূপ হচ্ছে আপনার আর্ডিনোর সাথে ESP32 কানেকশন, GPS মডিউলের সাথে ব্লুটুথ মডিউলের কানেকশন এগুলো। PWM অর্থাৎ পালস উইথ মডুলেশন। এর কাজ হচ্ছে অ্যানালগের মতো ভোল্টেজ আউটপুট বানানো, যেমন LED ডিম করা বা মোটরের গতি কন্ট্রোল করা। উদাহরণ হচ্ছে সার্ভো মোটর ও LED ব্রাইটনেস কন্ট্রোল। CAN হচ্ছে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। এর কাজ হচ্ছে গাড়ি বা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে লম্বা দূরত্ব একাধিক কন্ট্রোলের মাধ্যমে যোগাযোগ। RTM হচ্ছে রিমোট কন্ট্রোল ট্রান্সিভার। এর কাজ হচ্ছে সঠিক টাইমিং দিয়ে সেন্সরে ডাটা পাঠানো বা গ্রহণ করা, যেমন IR রিমোট কন্ট্রোল বা অ্যাড্রেসেবল LED স্ট্রিপ। ADC এবং DAC সম্পর্কে আমি ধরে নিলাম আপনারা জানেন। USB OTG এর কাজ হচ্ছে ESP32-S3 কে USB ডিভাইস বা USB হোস্ট হিসাবে ব্যবহার করা, যেমন কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ সংযোগ অথবা পিসির সাথে সরাসরি কমিউনিকেশন ইত্যাদি। এরপর যদি বাটনসের দিকে আসে, এর মধ্যে দুটো বাটনস আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে রিসেট বাটন, বোর্ডকে রিসেট করে দেওয়ার জন্য। এতে আপনার প্রোগ্রাম রিলোড হয় না, শুধু রান টাইম রিসেট হয়। আরেকটি হচ্ছে বুট অর্থাৎ প্রোগ্রামিং বাটন। প্রোগ্রাম আপলোড করার সময় বুট লোড মোডে ঢুকতে এটি ব্যবহার করা হয়। আরডিনো IDE দিয়ে যখন আপনারা কোড আপলোড করবেন তখন অনেক সময় বা মাঝে মাঝে এই বাটনটা আপনার ব্যবহার হতে পারে। USB পোর্ট সমূহ রয়েছে দুটি, একটা হচ্ছে প্রোগ্রাম ও পাওয়ারের জন্য, আরেকটা USB হোস্ট ডিভাইস কানেকশনের জন্য, যেমন কিবোর্ড, মাউস এক্সেট্রা। এই ছিল ESP32-S3 এর ফুল এক্সপ্লেনেশন। ESP32-S3 WROOM-1 N16R8 শুধু একটি ওয়াইফাই বোর্ড না, বরং এটি আপনার AI ও IoT প্রজেক্টের জন্য একটা গেম চেঞ্জ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।